আজকের এই বাংলাদেশ যদি আপনি মনে করেন যে ঠিক করতে চান, তাহলে এই মুহূর্তে শেখ হাসিনাকে ছাড়া এই বাংলাদেশ আপনার ঠিক করা সম্ভব না। এদিকে আবারও কেঁপেছেন রাষ্ট্রপতি। দেশের চুরি, ছিনতাই, ধর্ষণের জন্য অস্থিতিশীল পরিবেশ হয়েছে। ডক্টর ইউনূসের উপর কঠিন অ্যাকশনে নেমেছে সাধারণ জনগণ। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এই সিদ্ধান্তটি নিতে বাধ্য হন। কপাল খুলে শেখ হাসিনার। আওয়ামী লীগ কর্মীরা আনন্দে উল্লাস মেতে উঠেছে যে আমাদের বাংলাদেশে যে ডাকাতি যে হচ্ছে, এই ডাকাতির আসলে মেন গুরুটাকে বা মেন মাস্টারমাইন্ডটাকে কে বা কারা ঘটাচ্ছে, আপনারা কিন্তু থাম্বনেল দেখে কিন্তু বুঝে গেছেন। এদিকে সেনাবাহিনীর নেতৃত্বে সারা দেশে চলছে যৌথ বাহিনীর অভিযান ডেভিল হান্ট। এমন অভিযান সত্ত্বেও সারা দেশে খুন, ধর্ষণ, ছিনতাই, ডাকাতির ঘটনা বাড়ায় নিরাপত্তাহীনতায় ভুগছে মানুষ। আমার মতো বাংলাদেশের অনেকেই ভাবছিল যে এই অন্তর্বর্তী সরকারের যারা উপদেষ্টারা আছেন তারা হয়তো আগামী দিনের জন্য অনেক উদাহরণ তৈরি করে যাবেন, কিন্তু সবার ধারণা ভুল। এগুলা কিছু হবে না। কারণ মেইন কারণটা হচ্ছে কি, ধরেন জাতি তো বাঙালি। একটা প্রশ্নের উত্তর আমি খুঁজতেছি, সেটা পাচ্ছি না। বাংলাদেশটা অ্যাকচুয়ালি চালাচ্ছে কারা? সেনাবাহিনী, ইউনূস, সমন্বয়কারী, জামাত, হিজবুতি নাকি বিএনপি? কারা? নাকি অন্য কোনো রাজনৈতিক দল, নাকি অন্য কোনো পরাশক্তি? তবে আমার কেন জানি মনে হয় বাংলাদেশ এই মুহূর্তে পরিচালিত হচ্ছে ঠিক পাকিস্তান আর্মির আদলে। এই ডাকাতিগুলো কারা ঘটাচ্ছে? কারা ঘটাচ্ছে? সরকারের আন্ডারে কে? পুলিশ প্রশাসন নিয়ন্ত্রণ করতেছে কে? সেনাবাহিনীকে নিয়ন্ত্রণ করতেছে কে বা চালাচ্ছে কে? কে চালাচ্ছে? আওয়ামী লীগ চালাচ্ছে? বিএনপি চালাচ্ছে? না রে ভাই, কে চালাচ্ছে? এই সমন্বয়ক উপদেষ্টা এরা চালাচ্ছে। এদের আপনার কথার অনুযায়ী, এদের দিক নির্দেশনা অনুযায়ী মনে করেন প্রতিটা প্রশাসন, আইনের লোক মনে করেন বর্তমান চলতেছে। বুঝছেন আপনি বাংলাদেশটা বর্তমান কোথায় যাচ্ছে? শেখ হাসিনাকে আবারও কয়েকদিনের জন্য ফিরিয়ে আনতে চান প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন। যেখানে আওয়ামী লীগের 15 বছরের শাসনামলে শেখ হাসিনার বিরুদ্ধে সোচ্চার ছিলেন ইলিয়াস হোসেন, হঠাৎ তিনি হাসিনাকে কয়েকদিনের জন্য ফিরিয়ে আনার দাবি নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। আওয়ামী লীগ সমর্থক যারা আছেন তাদের বিশাল বিজয় হচ্ছে। কিভাবে এই বিশাল বিজয়টি হচ্ছে সবকিছুই দেখতে পারবেন। দর্শক শ্রোতা, দেশের মধ্যে অনেক অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে। চুরি, ডাকাতি, ধর্ষণ, দেশটা যেন ধ্বংসলীলায় মেতে উঠেছে। অন্যদিকে রাষ্ট্রপতিকে নিয়ে অনেক কথা উঠেছে, দেশের মধ্যে নির্বাচন দেওয়া নিয়ে। অন্যদিকে ডক্টর ইউনূসকে দেশে রাখা বা ডক্টর ইউনূসের বিরুদ্ধে অনেকেই কিন্তু আন্দোলন করতেছে। এইসব বিষয় পর্যালোচনা করে আমরা অনেক তথ্য পাই এবং ভিডিও পাই। সব কিছুই আপনাদের সামনে এক এক করে ধারাবাহিকলি তুলে ধরবো। ভিডিওটা কিছুটা লং হবে, কিন্তু অনেক তথ্য জানতে পারবেন। সর্বশেষ ডক্টর ইউনূসের কি হয়, রাষ্ট্রপতি যে কঠিন একটি অ্যাকশন নিয়েছেন। আপনারা সবাই জানেন রাষ্ট্রপতির বিরুদ্ধেও কিন্তু সাধারণ মানুষরা নেমেছিল, শিক্ষার্থীরা নেমেছিল। অবশেষে রাষ্ট্রপতিও কেঁপে যান। সব কিছু আপনারা দেখতে পারবেন এই সম্পূর্ণ ভিডিও দেখলে। আসুন আপনাদের জন্য যে নিউজগুলো রেডি করেছি সেইগুলো আগে দেখে আসি এবং ভিডিও শেষে আমাদের গুরুত্বপূর্ণ মন্তব্যগুলো করি দেশের পরিস্থিতি নিয়ে, অন্যদিকে রাষ্ট্রপতির সিদ্ধান্ত এবং এই নিউজটা নিয়ে আমরা ভিডিও শেষে মন্তব্য করব। ভাই এটাও কি ভুয়া? এটাও কি ভুয়া? হ্যাঁ, তার এলাকায় 10 জন ডাকাত ধরছে এবং তিনি কি বললেন? সেই ডাকাতের মুখ জমানে নিছে। কি বলছে ডাকাত? যে আপনার এদের লিডার হচ্ছে সমন্বয়করা, কারণ সমন্বয়করা বর্তমান কি সরকারি ইলেকশন করতে চায়। এদের জন্য তো আপনার অনেক খরচ রে ভাই। এই খরচটা উঠাবে কোথায় থেকে? আপনার এতদিন যে ওই যে আমেরিকা থেকে আপনার মিস্টার কি বলে ব্রাইডেন, হ্যাঁ, তারা মনে করেন আমাদের বাংলাদেশের এই অন্তর্বর্তীকালে সরকারকে সহায়তা করতো। এখন আপনার এই ডোনাল্ড ট্রাম্প এদেরকেও তো মনে করেন জব্দ করে ফেলছে রে ভাই। তো টাকাটা আসবে কোথায় থেকে? ইউনূসের তো এতগুলা টাকা তো একার পক্ষে দেওয়া সম্ভব না। যদি তিনি দেয় তাহলে ওদিকে তার ব্যবসা চাঙ্গে উঠে যাবো মনে করেন, বুঝেন নাই? তো এটার জন্যই বর্তমান বাংলাদেশে হঠাৎ করে, বুঝতে পারেন আপনি, হঠাৎ করে আপনার প্রতিনিয়ত প্রতিটা জায়গায় ডাকাতির প্রবলতা বেড়েই চলতেছে। কারণ কি, আইন উপদেষ্টা হচ্ছে আসিফ নজরুল, আর বর্তমান এই পুলিশ কোন, প্রশাসন কোন, সেনাবাহিনী কোন, সমস্ত কিছু পরিচালনা করতেছে কারা? এই সমন্বয়ক আর হচ্ছে উপদেষ্টারা। সরকার একটা কথা বলছে না, মনে আছে ডক্টর ইউনূস, যে তোমরা দল গঠিত করবে, কোনো সমস্যা নাই, সরকারের পক্ষ থেকে যতটুকু সহায়তা দরকার, যতটুকু পুলিশ প্রশাসন কিংবা আদার যে কোনো বিষয়ে যতটুকু সহায়তা দরকার, আমরা কি ওই সহায়তা দিয়ে তোমাদের সাপোর্ট করব, কোনো সমস্যা নেই। আপনি বুঝেন, যখন সরকার থেকে এই ধরনের একটা নির্দেশনা আপনি পাবেন, তখন আপনি ডাকাতি কেন? আপনি তো ঘরে ঘরে ঢুকে মনে করেন আপনি মনে করেন সমস্ত কিছু আপনি লুটপাট করে নিয়ে আসবেন। হ্যাঁ, ঘরে ঘরে ঢুকে ওই যে আজ থেকে আরো 30 থেকে 40 বছর আগে হতো না,
হতো কিনা আমার চাচাদের মুখে শুনতাম যে আপনার আজ থেকে 40 কিংবা 30 বছর আগে আপনার মানুষের বাসায় ডাকাতি করতো কি লিজ দিয়ে ডাকাতি করতো, যে অমুক তারিখে আসতেছি তোর বাসায় এতগুলো টাকা আর স্বর্ণ গয়না আসবাবপত্র যা আছে রাইখা দিস, না হলে সব কয়টারে মনে করেন একদম জব করো। এইভাবে কিন্তু মনে করেন ডিরেক্ট হুমকি দিয়ে চিঠির মাধ্যমে ডাকাতি করতো। আর বর্তমান বাংলাদেশে এই ঘটনাটা পুনরায় আবার মনে করেন ঘটতেছে। ভাবতে পারেন এই হচ্ছে এদের স্বাধীনতা না, যেখানে বাংলাদেশের প্রতিটি মা বোন সেফ না, প্রতিটি মা বোন সেফ না। এই ডাকাতিগুলো কারা ঘটাচ্ছে? সরকারের আন্ডারে কে? পুলিশ প্রশাসন নিয়ন্ত্রণ করতেছে কে? সেনাবাহিনীকে নিয়ন্ত্রণ করতেছে কে বা চালাচ্ছে কে? কে চালাচ্ছে? আওয়ামী লীগ চালাচ্ছে? বিএনপি চালাচ্ছে? না রে ভাই, কে চালাচ্ছে? এই সমন্বয়ক উপদেষ্টা এরা চালাচ্ছে। এদের আপনার কথার অনুযায়ী, এদের দিক নির্দেশনা অনুযায়ী মনে করেন প্রতিটা প্রশাসন আইনের লোক মনে করেন বর্তমান চলতেছে। বুঝেন আপনি বাংলাদেশটা বর্তমান কোথায় যাচ্ছে? আজকে আপনি বাসায় থেকে মনে করেন রাস্তায় বের হবেন, আপনার হাতের যে ফোনটা সেটাও সেফ না রে ভাই, আপনার নিজের জানই তো সেফ না। আপনি ফোনের কথা বাদই দেন, আপনার জানই তো সেফ না। আপনার পরিবার কোথাও বিয়ে খেতে যাবে, একটু আটটু তো ভাই বিয়ে শাদীর ভিতরে স্বর্ণ গয়না মানুষ পড়েই, এটা তো স্বাভাবিক, তাই না? সেটাও বর্তমান পড়তে পারবে না। কানের দুল স্বর্ণের আপনি পরবেন, টান দিয়ে কান সহ মনে করেন লয়ে যাবো। গলায় হার পরবেন স্বর্ণের, তারা যদি পারে মনে করেন আপনার গলাটারে মনে করেন শরীর থেকে মনে করেন আলাদা করে এই স্বর্ণের হার মনে করে নিয়ে যাবে। এরা বর্তমান এতটা মনে করেন সন্ত্রাসী হয়ে গেছে। আর আপনারা তো এই অডিওটা তো শুনলেনই, আসলে তার পরিচয়টা দিতে বারণ করছে বিদায় আমি তার পরিচয়টা দিতে পারছি না, তাহলে কিন্তু ঠিকই দিতাম। আপনারা কিন্তু তার নিজের মুখ থেকে শুনলেন যে সমন্বয়করা একটা কমিটি তৈরি করছে বিভিন্ন প্রতিষ্ঠানে, যে এইভাবে বাংলাদেশে তোমরা একটা করবা, যা ট্যাগেল দেওয়ার সেটা আমরা দিব, পুলিশ প্রশাসন আমরা দিব, তোমাদেরকে পুলিশের হাতে তুলে দিবে, কিভাবে তোমাদেরকে ছাড়িয়ে আনতে হয়, কিভাবে ছাড়াতে হয় সেটা আমরা ট্যাগেল দিব। কল্পনা করতে পারেন আপনি এরা বর্তমান বাংলাদেশটাকে কোথায় নিয়ে যাচ্ছে? হ্যাঁ, তাই তো বলি যে বাংলাদেশে হঠাৎ করে এত কিছু কিভাবে সম্ভব ভাই? পুলিশ প্রশাসন কি করতেছে? সেনাবাহিনীর কাজটা কি? পুলিশের কাজটা কি? কোনো ভূমিকাই তো নাই রে ভাই বাংলাদেশে, বলেন কোনো ভূমিকা আছে? এর জন্য তো মনে করেন বাস গাড়ির ভিতরে মা বোনদের ইজ্জত মনে করেন পর্যন্ত মনে করেন লুটপাট করে মনে করেন চলে যায়। কতটা মনে করেন মানে কি বলে, মানে এরা যে আসলে অরিজিনালি পাকিস্তানি বীজ পুনরায় মনে করেন প্রমাণ করে দিচ্ছে পুনরায়। কারণ পাকিস্তানিরা কিন্তু এভাবেই কিন্তু হামলা করতো, পাকিস্তানিরা এভাবেই মনে করেন হামলা করতো। আর পাকিস্তানিরা তো আমাদের বাংলাদেশে বর্তমান ঢুকেই গেছে, অনেক পাকিস্তানি ট্রাভেলারও মনে করেন আমাদের বাংলাদেশে এসে দেখি ভিডিও বানায়, এইটা করে সেইটা করে। সেই 1971 সাল থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত কোনো পাকিস্তানি কিন্তু আমাদের বাংলাদেশে কিন্তু আসতে পারে নাই, কিন্তু এখন অহরহ মনে করেন সুরসুর করে মনে করেন ঢুকতেছে। শুনেন আপনাদেরকে একটা ইতিহাস বলি, যখন নাকি আপনার 1971 সালে আমাদের বাংলাদেশটা স্বাধীন করে শেখ মুজিবুর রহমানের নির্দেশে বাংলাদেশের আপনার বীর সন্তানেরা, তখন পাকিস্তানের প্রেসিডেন্ট একটা কথা বলছিল, পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খান, যে আমাদের এই যে কি বলে পশ্চিম পাকিস্তান হচ্ছে এই পূর্ব পাকিস্তান, হ্যাঁ আমাদের তো ছিল পূর্ব পাকিস্তান, যাই হোক, তো এই পূর্ব পাকিস্তান কিংবা ইস্ট পাকিস্তান, মানে আমাদের হচ্ছে ইস্ট পাকিস্তান বলা হতো। তো এই যে ইস্ট পাকিস্তান, এটাকে আমরা পুনরায় 100 বছর পরে হোক 200 বছর পরে হোক এটাকে পুনরায় আমরা উদ্ধার অবশ্যই করব। আর এই হচ্ছে 2025 সাল, বুঝেন আপনি, এই হচ্ছে 2025 সাল। পুনরায় এই পাকিস্তানিরা বাংলাদেশটাকে চারোদিক দিয়ে মনে করেন ঘিরে ফেলতেছে, চারোদিক দিয়ে। আর এটার জন্যই মনে করেন সবার আগে কি বলবে যে ইন্ডিয়া হচ্ছে সবচেয়ে বড় শত্রু আর পাকিস্তান হচ্ছে ভাই। ওই যে আপনার শেখ মুজিবুর রহমান একটা কথা বলতো যে যখন নাকি আপনি ন্যায়ের পক্ষে কথা বলবেন পাকিস্তানের বিরুদ্ধে, তখন আপনাকে জানেন কি বলবে? একটাই ট্যাগ দিবে যে ইসলাম খাতরা মে হ্যায়। বর্তমান এটাই মনে করেন চলতেছে। আর এই সমন্বয়ক উপদেষ্টার আল্লাহু আলাম ভাই, আল্লাহু আলাম, বর্তমান জানি না ভাই, সত্যি বলতেছি জানি না। আমার মনে হয় যে এদের নির্দেশেই আপনার বর্তমান বাংলাদেশে ডাকাতি হামলা মামলা আমার মনে হয় চলতেছে ভাই। কারণ এরা যে ইলেকশন করবে, এরা যে মনে করেন সরকারি পদে বা আপনার সংসদ নির্বাচন করবে, টাকা তো দরকার রে ভাই। টাকাটা আসবে কোথায় থেকে? ওই যে ব্রাইডেনরা তো মনে করেন আটকায় ফেলছে, আপনার আমেরিকা থেকে কোনো সহায়তা আসবে না, যাওয়ার তো মনে করেন আইসেই 300 কোটি টাকা। হ্যাঁ, যা আসে তো আসছেই। আমার মনে হয় টান পড়ে গেছে, লুটপাট করে লয়ে গেছে। হ্যাঁ, ব্যক্তিগত লাইফে মনে করেন আপনার সেগুলা আপনার ইনভেস্ট করতেছে।
আবার এখন তো দলের জন্য তো মনে করেন টাকা লাগবে, আর এই টাকাটা উসুল করার জন্যই বর্তমান বেছে নিছে বাংলাদেশের প্রতিটি সাধারণ মানুষের বাড়িঘর, বাংলাদেশের প্রতিটি মানুষের ব্যবসা প্রতিষ্ঠান, বাংলাদেশের প্রতিটি মানুষের মনে করেন তার কি বলে শেষ যে আপনার শেষ সম্বল যে সঞ্চয়টুকু, সেই সঞ্চয়ের উপরে তারা হামলা দিবে। আর পুলিশ প্রশাসন, আপনার বাংলাদেশের আইনজীবী, বাংলাদেশের সেনাবাহিনী, তাদের ভূমিকা কি? টোটালি নীরবতা। চৌকিদারের থেকেও এদের মানে জঘন্য মনে করেন বর্তমান তাদের ভূমিকা। ভাবতে পারেন যে বাংলাদেশটা কোথায় গেছে, কোথায় দাঁড়াইছে? এই নাকি স্বাধীনতা? না স্বাধীনতা তো যারা নাকি ভাই কিছু মূর্খ, আসলে শিক্ষিত মূর্খ মানুষ, আপনারা এই 2024-কে বা 5 আগস্টের পর থেকে আপনারা স্বাধীনতা বলেন, তাহলে স্বাধীনতা ভোগ করেন স্বাধীনতা যখন নাকি আপনার মা বোন রাস্তাঘাটে বের হবে, আর আপনার মা বোন কোথাও যাবে আপনার চিকিৎসা নেওয়ার জন্য, আপনার হাটে বাজারে যখন নাকি বাস গাড়ির মতো জায়গায় আপনার মা বোন ইজ্জত হারাবে, আপনার মা বোনদের ইজ্জত মনে করেন ডাকাতিরা, হানাদার বাহিনীরা লুটপাট করে নিয়ে চলে যাবে, তখন আপনি বললেন যে ভাই স্বাধীনতা পাইছি, স্বাধীনতা। এই হচ্ছে স্বাধীনতা, পাক্কা স্বাধীনতা। যেমনটা স্বাধীনতা ছিলাম আপনার এই পাকিস্তানের আমলে, সেই পাকিস্তানের আমলের মতো স্বাধীনতা আমরা পুরোটাই মনে করেন ভাই পেয়ে গেছি, আলহামদুলিল্লাহ, শুকরিয়া জানাই না। তখন এইভাবে বলবেন প্লিজ, কলিজার ভিতরে দম রাখা তখন এইভাবে কথা বলবেন, তাহলে বুঝবেন যে না ঠিক আছে রে ভাই, আপনারা অরিজিনাল পাকিস্তানি। তখন এইভাবে বলবো। মিয়া আবেগটা বাদ দেন, আবেগটা সাইডে রাখা বিবেকটা সামনে নিয়ে আসেন, তাহলে দেখতে পারবেন যে বাংলাদেশের অবস্থা কি। কল্পনা করতে পারেন আপনি? হ্যাঁ, আমাদের বাংলাদেশে যে আপনার 1.5 কোটি অলমোস্ট, হ্যাঁ 1.5 কোটি প্রবাসী, এদের পরিবার, কারো পরিবারে পুরুষ ফুলা নাই। সেনাপ্রধানের যে আহ্বানটা গুরুত্বপূর্ণ, সেনাবাহিনীর জন্য পজিটিভ, কিন্তু এই মুহূর্তে আমার মনে হয় বর্তমানে বাংলাদেশের গেল অন্তত 48 ঘন্টায় সার্বিক যে পরিস্থিতি আমরা দেশের দেখছি, এই পরিস্থিতিতে এই আহ্বানটা এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে আরো একটু প্রশ্নবিদ্ধ করে তুলবে। তবে সেনাবাহিনীর দোষ নাই ভাই, সেনাপ্রধান চিন্তা করতেছেন কোনটা, যে সেনাবাহিনীর মান সম্মান ইজ্জত এটার দায়ভারই কিন্তু ওনার উপরে। সরকার আলাদা, সরকারে যারা বসছে তাদের ব্যর্থতা থাকতে পারে, তাদের দুরভিসন্ধি থাকতে পারে, এক একজনের এক এক চিন্তা ভাবনা থাকতে পারে, বাট সেনাবাহিনী আউট অফ পলিটিক্যাল একটা অবস্থানে আছে। দেশের বর্তমান পরিস্থিতি মোকাবেলায় যখন সরকার আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়া মাঠ কন্ট্রোল একটা ব্যর্থ ছিল, তো আমাদের মাঠে সেনাবাহিনী আছে, সেনাবাহিনী থাকার পরেও কিন্তু পরিস্থিতিটা এমন। আমরা চাই কি জনগণ যে সেনাবাহিনী অ্যাকশনে যাক, রাইট, যে একদম আর্মি অ্যাকশনে নাইমা যা আছে ছিনতাইকারী, লুটেরা, সন্ত্রাসী, ডেভিল হান্টের মতন ঘরে ঘরে ঢুকুক, ঢুইকা যা আছে সব শেষ করে দেখ। বাট সেনাপ্রধান বলছেন ভিন্ন কথা। তিনি বলছেন যে দেশের বর্তমান পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনীর যারা সদস্য আছে অতিরিক্ত যেন বল প্রয়োগ না করে, অতিরিক্ত বল প্রয়োগ থেকে বিরত থাকে। তেনার বক্তব্য যে ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করতে হবে, যদি কোথাও বল প্রয়োগও করা লাগে অত্যন্ত পেশাদারিত্বের মাধ্যমে যতটা কম বল প্রয়োগ করা যায় ততটাই ভালো। কিন্তু বর্তমানের প্রেক্ষাপটে কি মনে হচ্ছে যে কম বল প্রয়োগে মানে পরিস্থিতিটা শান্ত হবে? পুলিশকে তো পাত্তাই দিচ্ছে না, আবার বিভিন্ন জায়গায় সেনাবাহিনীকেও পাত্তা দিচ্ছে না। যেমন আমরা যতদিন 32 ভাঙলো, সেনাবাহিনী গেল ভুয়া, তারপর নানান ধরনের অ্যাক্টিভিটিস দেখছিলাম যে সেনাবাহিনীর উপর দিয়ে বুলডোজার চালানোর ঘোষণা দিয়ে দিছিল। তো অনেক জায়গায় সেনাবাহিনীও বিপদে আছে। এখন কেন তিনি এই কথা বলছেন? তেনার বক্তব্য যে আমরা ভেবেছিলাম দ্রুত কাজ শেষ করে ক্যান্টনমেন্টে ফিরে যাব, কিন্তু কাজটা দীর্ঘদিন ধরে করে যেতে হচ্ছে। তাই আমাদের ধৈর্য রাখতে হবে, পেশাদারিত্বের সাথে কাজটা করতে হবে, দেশ এবং জাতির জন্য কাজ করতে হবে। আর যতদিন পর্যন্ত একটা নির্বাচিত সরকার পাই ততদিন পর্যন্ত তাদের এই ধৈর্য রাখতে হবে। এখন নির্বাচন আসলে কবে? ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যদি নির্বাচন নিয়ে ঘুরান, তারই সরকার সেনাবাহিনীর বদনাম করে ছাইরা দিবেন মানুষের কাছে। 111 সরকারের সময় খেয়াল আছে তো, এই সেনাবাহিনীকে মানুষ দৌড়ে পিটাইছিল কেন? দীর্ঘদিন যাবৎ যদি সেনাবাহিনী একটা রিজার্ভ ফোর্স, তাদেরকে রাখাই হয় যুদ্ধের জন্য, আমজনতার সাথে মিশা যায়, অনৈতিক মেন্টালিটি চলে আসে, কোথাও কোথাও লোভে পায়া বসে, জনগণও
থাকে না যে একটা বাঘ প্রতিদিন আমার সাথে খেলে, শোয়, ঘুমায়, খায়, হাসে, এটা যে বাঘ একসময় ভুললে যায়, বিলাই মনে করে টিকনা দিয়া ফেলে, সেনাবাহিনীর অবস্থা এরকম হয়ে যাবে। ডক্টর ইউনূসের উচিত নির্বাচনের সুষ্ঠু ব্যবস্থা করে সেনাবাহিনীকে ব্যারাকে ফিরিয়ে নেওয়া, অথবা পুলিশের মাধ্যমে, র্যাবের মাধ্যমে, বিজিবির মাধ্যমে বা আনসার যারা যে আছে এপিবিএন, তাদের মাধ্যমে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে কন্ট্রোল করা। ওয়াকারুজ্জামানের যে আহ্বান, সরকার সাময়িক একটু বিপদে পড়বে। সেনাবাহিনী আমাদের কাছে মনে হচ্ছে এমনি ঠান্ডা, এই সেনাবাহিনী আমরা চিনি না। এর আগে যখন সেনাবাহিনী নামতো মানুষ ডরে ভয়ে মানে রাস্তায় থাকতো না, আর এখন সেলফি নেয়, প্রকাশ্যে ঘটনা ঘটতেছে। এর থেকে যদি আরো শান্ত হয়ে যায় তাহলে পরিস্থিতিটা কি হবে? এখন ইউনূস সরকার কতটুকু যোগ্য এটা সেনাবাহিনী উঠায় নিলে বোঝা উচিত ওনার কতটুকু ক্ষমতা এই সরকারের রাষ্ট্রকে পরিচালনা করার, ব্যালেন্স করার। সেনাবাহিনী নামাইয়া তো রাজনৈতিক সরকাররা দেশ চালায় না, তাই না? সারা বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে ঘৃণিত একটা দলের নাম হচ্ছে আওয়ামী লীগ। অনেকে আমরা এটা মনে করছি, কিন্তু বাস্তবিক প্রেক্ষাপটে ভিন্ন একটা বিষয় দেখছি যে আওয়ামী লীগের এখনো কিছু কিছু জায়গায় এমন জনপ্রিয়তা, তবে যারা বিপরীত দলের আছেন বিএনপি এবং জামাত বলার চেষ্টা করছেন যে জনপ্রিয়তা না, এটা একটা পুরানা সেট আপ। আর এই সেট আপটারই সম্ভবত সরকার এখনো টেনশনে আছে যে বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে আওয়ামী লীগ কিভাবে অনুপ্রবেশ করে ফেলেছে। শেখ হাসিনার পতনের পর আওয়ামী লীগ বাংলাদেশে একটা নিষিদ্ধ দল হিসাবে কিন্তু এই মুহূর্তে আছে। দলীয় কার্যক্রম নাই, প্রচার প্রচারণার সুযোগ নাই, অপরাধ যারা করে নাই তারাও কোনো ধরনের কার্যক্রম চালানোর সুযোগ পাচ্ছে না। ইভেন সারা দেশ জুড়ে আওয়ামী লীগের কট্টর সমর্থকরা ছাড়া আওয়ামী বিরোধী বক্তব্য, আওয়ামী লীগের জুলাই আগস্টের যে অপরাধ সেগুলো নিয়ে আলোচনা, তারপর হচ্ছে জুলাই আগস্টের অভ্যুত্থানের সেই দৃশ্যপটগুলোকে মানুষের মস্তিষ্কে তাজা করে আওয়ামী লীগের প্রতি ঘৃণা তৈরি করার যেই মানে যতটুকু আয়োজন আছে সবটাই চলছে। বাট এর মাঝখানেও আওয়ামী লীগের এই বিশাল বিজয় ভিন্ন বার্তা দিচ্ছে। দর্শক, গেল 5ই আগস্টের পর বাংলাদেশের বিভিন্ন জায়গায় জেলা আইনজীবী সমিতির যে নির্বাচনগুলো হচ্ছে, ম্যাক্সিমাম এ পর্যন্ত 90% জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থক যারা আছেন তাদের বিশাল বিজয় হচ্ছে। এবারের ঘটনা ঘটেছে চাঁপাইনবাবগঞ্জ জেলার যে আইনজীবী সমিতি নির্বাচন আছে কার্যনির্বাহী কমিটির 2025-এ বিএনপি জামাত একদিকে জোট হয়ে তারা লড়েছেন, অপরদিকে আওয়ামী লীগ লড়েছে। তো বিএনপি জামাতের চেয়েও আওয়ামী লীগ পন্থীরা বেশি ভোটে বা বেশি পদে বিজয়ী হয়েছেন। আজকে সকাল 10টা থেকে বিকাল 3টা পর্যন্ত জেলা আইনজীবী সমিতি ভবনে বিরতিহীন ভোট চলে। ভোট গণনা শেষে রাত 8টার দিকে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট তাহির জামাল চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন। ভোটার ছিল 224, ভোট দিয়েছে 202। আর এখানে 1 বছর মেয়াদী কার্যনির্বাহী কমিটি নির্বাচনে 3টি প্যানেলে 1 জন স্বতন্ত্র সহ 34 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। আওয়ামী লীগ সমর্থিত প্যানেল মনিরুল এবং ডলার পরিষদ তারা 6টি পদে বিজয়ী হয়েছে। অপরদিকে বিএনপি জামাত সমর্থিত সম্মিলিত আইনজীবী ঐক্য পরিষদ তারা পাইছে 5টি, এবং শুধু বিএনপি সমর্থিত চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী ঐক্যফ্রন্ট তারা পাইছে 2টা। সভাপতি যিনি নির্বাচিত হয়েছেন তিনি বিএনপি জামাত সমর্থিত যে আইনজীবী পরিষদের মোহাম্মদ ইসাক, সাধারণ সম্পাদকও হয়েছেন বিএনপির, আর বিএনপির হবে এটাই খুব স্বাভাবিক। তবে আওয়ামী প্যানেলের প্রার্থীরা সিনিয়র সহসভাপতি, অর্থ সম্পাদক, খুবই গুরুত্বপূর্ণ একটা পদ, সাংস্কৃতিক সম্পাদক, কার্যনির্বাহী সদস্যের 2টি পদে তারা বিজয়ী হয়েছেন। এখন নির্বাচনে যারা অন্যান্য বিজয়ী হয়েছেন, আচ্ছা যাই হোক, তো এখন অনেকে বলছেন যে ভাই এটা আসলে কেমনে হচ্ছে, মানে তারা আওয়ামী লীগ এখনো কেন জেলা পরিষদ নির্বাচন বা আইনজীবী নির্বাচনে তারা এগিয়ে আছে। এখানে যারা নির্বাচন করছে এখন তো একটা ফ্রেশ নির্বাচন হচ্ছে। আগে নয়তো ধরেন রাতের ভোট, দিনের ভোট, বা যার সাথে সরকারের শক্তির সমর্থন ভালো তারা এগুলাতে প্রভাব বিস্তার করে বিজয়ী হইতো। এখন একদম ফ্রেশ নির্বাচনে আওয়ামী লীগ যখন বিভিন্ন জায়গায় এই ধরনের জয় পাচ্ছে, অনেকের মনে প্রশ্ন উঠছে যে নির্বাচন যদি অরিজিনাল আওয়ামী লীগ অংশগ্রহণ করে তাহলেও কি ভোটের মাঠে এরকম একটা জনসমর্থন রয়ে গেল নাকি, এরকম কিছু ঘটতে পারে নাকি? আপনার কি মনে হয়? যদিও আওয়ামী লীগের নির্বাচন করার স্বপ্ন এই মুহূর্তে
সরকার পূরণ করবে না বা একটা ভেজাইলা প্রসেসিং এর মধ্যে পড়ে গেছে। আপনারা যা ভাবতেছেন বাংলাদেশ পরিচালনা করাটা কিন্তু ভাই এতটা সহজ না। আজকের এই বাংলাদেশ যদি আপনি মনে করেন যে ঠিক করতে চান, তাহলে এই মুহূর্তে শেখ হাসিনাকে ছাড়া এই বাংলাদেশ আপনার ঠিক করা সম্ভব না। কেন সম্ভব না আমি আপনাদেরকে কিছু যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করব। আপনারা যারা শেখ হাসিনা সরকারের পদত্যাগ দাবি করেছিলেন যে শেখ হাসিনা সরকার পদত্যাগ করুক, আমরা এক দফা দিয়েছি। ওই এক দফা দেওয়ার পরে যদি শেখ হাসিনা সরকার রাষ্ট্রপতির কাছে অথবা আপনার স্পিকারের কাছে ক্ষমতা হস্তান্তর করত এবং কি পদত্যাগ করত, তারপরেও কিন্তু শেখ হাসিনার হাতে প্রায় 3 মাস সময় থাকতো। এই 3 মাস সময়ের ভিতরে বাংলাদেশে একটি নির্বাচন দেওয়া লাগতো। এই নির্বাচন হওয়ার পরে যদি শেখ হাসিনার দল আওয়ামী লীগ ভোটে নির্বাচিত হয়ে যদি আপনার সংসদে আসতে পারত, তাহলে কিন্তু আবারও তারা সংসদে এসে কথা বলতে পারত। যদি সেখানে বিএনপি আসতো, বিএনপিও পারত, আর অন্যান্য দলও পারত। কিন্তু আপনারা সেই প্রক্রিয়াতে না গিয়ে গোটা বাংলাদেশকে আপনারা সন্ত্রাসী কায়দায় দখল করে ফেলছেন। না হয়েছে শেখ হাসিনার পদত্যাগ, না করছে শেখ হাসিনা আপনার সংসদ বিলুপ্ত। শেখ হাসিনা বলে নাই সংসদ বিলুপ্ত করার জন্য, রাষ্ট্রপতির পাওয়ারে সংসদ বিলুপ্ত করা হয়েছে। রাষ্ট্রপতির পাওয়ারে সংসদ বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। কিন্তু আপনি দেখবেন যারা উপদেষ্টা পরিষদে রয়েছে তারা কিন্তু আপনার হাইকোর্টের একটি পাওয়ার নিয়ে তারা একটি উপদেষ্টা পরিষদ গঠন করেছে এই রাষ্ট্রটিকে আপনার চালানোর জন্য। কিন্তু ইতিমধ্যে তারা তো এই রাষ্ট্র পরিচালনা করতে ব্যর্থ হয়ে গেছে, তারা তো পারতেছে না। তাহলে এখন কি করবেন? শেখ হাসিনার যে ক্ষমতা সেটি এখন বৈধ। শেখ হাসিনাকে ক্ষমতা ফিরিয়ে দেওয়া হোক, 15 দিনের ভিতরে এই রাষ্ট্র আগের জায়গায় ফিরে আসবে। আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বললাম যে 15 দিনের ভিতরে এই রাষ্ট্র আগের জায়গায় ফিরে আসবে। আপনারা যা পাপ করছেন 5 তারিখের পর থেকে এবং কি 5 তারিখ থেকে আপনাদেরকে ক্ষমা করে দেওয়া হবে। কিন্তু আপনারা যদি এর কাল ক্ষেপণ করেন এবং কি বিলম্ব করেন, দেখবেন দেশের পরিস্থিতি মানে দিন সেদিন এতটাই খারাপ হবে যেগুলোর পরিস্থিতি মোকাবেলা করার মতন ক্ষমতা আপনাদের থাকবে না। কারণ দেশ ইতিমধ্যে অভিভাবক শূন্য, রাষ্ট্র এখন ক্ষমতা ছাড়া। এখন এই রাষ্ট্রের সবাই এখন যার যার স্বাধীন মতো চলতেছে, কিন্তু এই রাষ্ট্রের কোনো আইনকে কেউ তোয়াক্কা করতেছে না, এই রাষ্ট্র ব্যবস্থাকেও কেউ কিন্তু আপনার তোয়াক্কা করতেছে না। তার মানে এই রাষ্ট্র একটি নরকে পরিণত হয়ে গেছে ইতিমধ্যে। যদি এই রাষ্ট্রকে আপনার সঠিকভাবে পরিচালনা করতে হয়, তাহলে আপনাকে অবশ্যই শেখ হাসিনার হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে, এই অবৈধ ইউনূস সরকারকে। তারপর এই শেখ হাসিনা বাংলাদেশের যে পরিস্থিতি রয়েছে এগুলো নিয়ন্ত্রণ করে একটি নির্বাচন দিবে। যদি এরকম না হয়, আপনি দেখবেন যে বাংলাদেশের পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে যাবে। কারণ সংবিধান অনুযায়ী এখনও শেখ হাসিনা বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী, যা কিনা উনি এখনও দাবি করতে পারেন বা দাবি ইতিমধ্যে উনি করেছেন। দেশের জনগণও জানে যে শেখ হাসিনাই বাংলাদেশের এখনও বৈধ প্রধানমন্ত্রী রয়েছেন। এতএব কাল বিলম্বনা না করে শেখ হাসিনার হাতে ক্ষমতা হস্তান্তর করা হোক দ্রুত সময়। এই রাষ্ট্র মাত্র 15 দিনের ভিতরে দেখবেন যে আগের স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। কেন ফিরে আসবে? কারণ শেখ হাসিনা এই রাষ্ট্র 15 বছর পরিচালনা করেছে 71-এর বিরোধীদেরকে দমন করে, এবং কি যারা কিনা এই রাষ্ট্রকেই ধ্বংস করার জন্য আপনার এতদিন উঠে পড়ে রাখছে, এবং কি আমেরিকার এই অর্থ তারা খেয়েছে, এবং কি তারা বাংলাদেশে উগ্রবাদ জঙ্গিবাদ কায়েম করেছে। এটি ইতিমধ্যে স্পষ্ট প্রমাণ হয়ে গেছে। এর চেয়ে বড় প্রমাণ বাংলাদেশে আর কোনো দরকার নাই। এখনো সময় আছে যে শেখ হাসিনার হাতে ক্ষমতা আপনাদেরকে হস্তান্তর করতে হবে, নাইলে আপনাদের ভবিষ্যৎ মানে আপনারা বুঝতেই পারতেছেন যে দেশের বর্তমান যে কতটা দেশ রসাতলে চলে গেছে, আপনারা ইতিমধ্যে অবলোকন করতেছেন। এদেশের জনগণকে বলবো যে আপনারা অচিরেই আপনারা ঐক্যবদ্ধ হন, এবং কি আপনাদের স্লোগান একটাই থাকবে যে আমরা আগেই ভালো ছিলাম, শেখ হাসিনা সরকারই আমাদের জন্য পারফেক্ট, শেখ হাসিনা সরকারকে আমরা ক্ষমতায় দেখতে চাই। এটাই হবে আমাদের আগামী দিনের স্লোগান। নতুন নতুন সরকারের নতুন নতুন কাণ্ড আমি আজ পর্যন্ত দেখি নাই যে রাত 3টার সময় প্রেসের সঙ্গে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা বসছে। হ্যাঁ, স্বরাষ্ট্র উপদেষ্টা উনি রাত 3টার সময় প্রেসকে ডাকছে বাড়িধারায়। হ্যাঁ, বাড়িধারাই মনে হয়। আমার মনে হয় না কেউ প্রস্তুত ছিল, বা উনি নিজেও প্রস্তুত ছিল। হঠাৎ করে হয়তো এটা অ্যারেঞ্জমেন্টটা করছে রাত 3টায়। ভয়ের ব্যাপার না, আমি তো ভাবছি কি জানি আর বাপরে বাপ, কিন্তু ঘটনা সিরিয়াস। আসছে ঠিক আছে, দরকার ছিল, কারণ ওনার পদত্যাগ চাইছে। ঢাকা ভার্সিটি থেকে ওনার পদত্যাগ দাবি করছে ছেলেরা। হ্যাঁ, একটা মিছিল বাইর হয়েছিল, এরপরই এইটা আবার মিছিলের আগে একটা ঘটনা ঘটছে যেটা খুব ভয়াবহ মর্মান্তিক। একজন স্বর্ণ ব্যবসায়ী, ওনার গায়ে 4টা গুলি লাগছে।
হাইজাকাররা মানে ছিনতাইকারীরা গুলি করছে। দেখেন উনি একজন স্বর্ণ ব্যবসায়ী, ওনার নিজস্ব গাড়ি নাই। হ্যাঁ, গাড়ি ছিল না আমার মনে হয় নাই, কারণ উনি এসে দারোয়ানকে ডাকাডাকি করতেছিল, আর ওই দারোয়ান ওই মুহূর্তে 3 তলায় গেছে, বাড়িওয়ালায় ডাকছে। ঢাকার বাড়িওয়ালারা ভাই বুঝছেন একটু অন্যরকম বিবেক বুদ্ধি একটু খাটাইবেন, আপনারা বোঝার চেষ্টা করবেন। মানুষকে ইচ্ছা করে বউ বাচ্চা রেখা বাইরে থাকে, প্রয়োজনে থাকে। উনি আবার ওই যে দারোয়ানকে ডাইকা বলতেছিল 11টার মধ্যে তালা দিয়ে দিবা এবং সবাইকে জানাই দাও 11টার মধ্যে আসতে। ওই টাইমে উনি আবার স্বর্ণ দোকান থেকে বাসায় ফিরছেন। কিসে ফিরছেন মিডিয়াতে এটা জানা যায়নি এখনো, কিন্তু কোনো গাড়ি দিয়ে আসে নাই এটা বোঝা যাচ্ছে, বা বাইকে করে আনা, হয়তো রিক্সা দিয়ে, কারণ ওই বনশ্রীতেই ওনার স্বর্ণের দোকান। তো দেখেন একজন স্বর্ণ ব্যবসায়ী, তার তো বোঝা উচিত বর্তমান কি পরিবেশ বাংলাদেশের। হ্যাঁ, সিচুয়েশনটা তো বোঝা উচিত। রাত্রে 11টার দিকে ঘটনা, ওনার সঙ্গে 200 ভরি গোল্ড, ভাবা যায় 200 ভরি গোল্ড এবং ক্যাশ 1 লক্ষ টাকা বা আরো বেশি। আবার ওনার শালক বলছে 160 ভরি। আমার কথা হলো ভাই 100 ভরি হোক না কেন, এতগুলা গোল্ড নিয়ে রাত্রের 11টার সময় এই অবস্থায় আসা, অবস্থা বলতে আমি বুঝাচ্ছি বর্তমান সিচুয়েশন, এই সিচুয়েশনে আসা ঠিক। দেখেন এটা হাদিসে আছে, হ্যাঁ হাদিসে আছে, এটা মানতে হবে আপনাদেরকে। আল্লাহ সবাইকে হেফাজত করে, কিন্তু যে নিজের হেফাজত করে আল্লাহ তাকে সবচেয়ে বেশি হেফাজত করে। হ্যাঁ, যে নিজের হেফাজত নিজে করে আল্লাহ তাকে বেশি হেফাজত করে, সবাইকে হেফাজত করে। উনি নিজের হেফাজত যদি করতো আল্লাহ নিশ্চয় ওনাকে হেফাজত করতো। ওই টাইমে দেখা গেল যে দারোয়ানটা উপরে থাকতো না, ওই বাড়িওয়ালাও ডাকতো না, গেটটা খুলে দিত, উনি ভিতরে ঢুকে যাইতে পারতো। কিন্তু উনি তো নিজের হেফাজত করে নাই। উনি এত রাত্রে কেন এতগুলা গোল্ড নিয়ে, এতগুলা টাকা নিয়ে এই সময় আসবে? আমরা তো সাধারণ একটা মোবাইল নিয়ে ভাই রাত্রে 11টার সময় বাইরে হলে ভয়ে থাকি। আমি তো বাইরে হই না মোবাইল নিয়ে, আমার ওই মোবাইল নিলেও কিছু আসে যায় না, 1000 টাকা দাম। যাই হোক, তো উনি যে আসলেন এটা তার মানে উনি নিজের হেফাজত করেন নাই, নিজের কথা ভাবে নাই, তাই সাহায্য পায় নাই, কোন দিক থেকে সাহায্য পায় নাই। 2টা হোন্ডার মধ্যে 4 জন আসছে, হ্যাঁ বাইকে করে আইসা ধাবা 5-6 রাউন্ড গুলি করছে। এর মধ্যে 4টা গুলি ওনার গায়ে, 2টা পায়ে, 2টা শরীরে। এই মুহূর্তে দেখলাম একটু আগে ফেসবুকে আইসিইউতে আছে। আল্লাহ ওনাকে হেফাজত করুক। ভাই সবাই সাবধান হবেন। জানেন আমি একবার বিদেশে গেছিলাম অনেক আগে, সুইডেনে। তো একটা অ্যাড দেখাচ্ছিল, কিছুক্ষণ পরপরই দেখায়, 15-20 মিনিট পরপরই। তো বুঝতেছি না, তো আমার বন্ধু স্বপন চৌধুরী জিজ্ঞেস করলাম যে ভাই কিসের অ্যাড, কিছুক্ষণ পরপরই দেখায়, কয়টা সরকারি অ্যাড। কি বলে, সে বলতেছে যে কোথাও যদি তোমাকে কোনো অপরাধী পিস্তল দিয়া বা ছুরি দিয়া কিছু ধরে বা তোমার কাছে কিছু চায়, তুমি সেটা দিয়ে দাও, প্রতিরোধ করবা না, তারপরে আক্রমণ করবা না, তুমি সেটা দিয়ে দাও এবং পুলিশকে জানাও। খালি তুমি মনে রাখার চেষ্টা করো তার চেহারাটা কেমন, বাকিটা পুলিশের দায়িত্ব। ছবি টবি একে বের করে ফেলবে অপরাধী, এভাবে অপরাধীরা ধরা পড়া যায়। কিন্তু সবাইকে বারবার অ্যাডভাইস করতেছে কেউ ধস্তাধস্তি করতে যায় না, মারামারি করতে যায় না। এখানে বুঝছেন এরকম কিছু একটা হয়েছে। এতগুলা গোল্ড, ওনার তো পুরো সম্পদ। আমার মনে হয় দোকানে মালপত্র রাখতো না, বাসায় নিয়ে আসতো, পুরো জিনিসের মতো নিয়ে আসতো না। 200 ভরি বা 160 ভরি গোল্ড এতগুলো, এটা নিয়ে ধস্তাধস্তি হয়েছে। ওনার পুরো জীবনের সঞ্চয় হইতে পারে মেবি। এই ধস্তাধস্তির পরেই কিন্তু আমরা ভিডিওতে দেখছি না কারাগারি হইতাছিল জিনিসটা নিয়ে। তারপরে গুলি যদি দিয়ে দিত ওই যে বিদেশে যেভাবে অ্যাড দেখায়, বাংলাদেশে যে বিজেপিতে যে খালি ওই লেবু দেখায়, লেবু বাম্পার ফলন, এগুলো না দেখায়া যদি এইসব অ্যাডভাইস করতো মানুষের মাথায় ঢুকতো। ভাই আপনারা সবাই আশেপাশে সবাইকে বলে দিবেন, কখনো যদি কোনো হাইজাকার রাস্তাঘাটে এরকম সন্ত্রাসীর সামনে পড়া যায় ভাই সব দিয়ে দিবেন। কোনো ধস্তাধস্তির মধ্যে যাইবেন না, মারামারির মধ্যে যাইবেন না ভাই, আপনাদের পায়ে ধরি যাইবেন না। জীবন একবারই আসে ভাই এই পৃথিবীতে, আর আসবে না ভাই। জীবনে বেঁচে থাকলে বহু টাকা কামাইতে পারবেন, যা নিয়ে যাবে এর চেয়ে বেশি কামাইতে পারবেন ভাই। যাই হোক, এখন আসি, এত রাত্রে যে বললো, হুঁশিয়ারি দিল যে কোন রকম সন্ত্রাসী কর্মকাণ্ড মাইনা নিব না, এবং উনি সরাসরি কিন্তু আওয়ামী লীগের নাম নিছে, যেটা আমার আবার একটুখানি অন্যরকম লাগছে। এই জন্য যে সন্ত্রাসীর আবার লীগ কি, দল কি, সে যে দলই হোক, জামাতের হোক, বিএনপির হোক, আওয়ামী লীগের হোক, ও তো সন্ত্রাসী, তাই না? ও তো সন্ত্রাসী ভাই, ওর কোনো দলের পরিচয় দেওয়া যাবে না, কোনো দল না, ও সন্ত্রাসী। হ্যাঁ আমরা জানি বহু টাকা খরচ করে এই কাজগুলো করানো হচ্ছে। স্বরাষ্ট্র উপদেষ্টা এই একই কথা বলছে যে ওদের কাছে অনেক টাকা, ওরা টাকা খরচ করে এই অরাজকতা সৃষ্টি করতে চাইতেছে, কিন্তু হুঁশিয়ারি দিছে আজকে থেকে মাইনা নিবে না। এবং আজকে সন্ধ্যা থেকে কিন্তু আর্মি, পুলিশ, র্যাব, আনসার সব মিলে মিক্স একটা বাহিনী বাইরেছে ভাই। একটু আগে দেখলাম 16 জন অ্যারেস্ট। হ্যাঁ, চিরুনি অভিযান চালাতে হবে, চিরুনি অভিযান। অন্যায়কারী কোনো দল নাই, পরিচয় নাই, কিচ্ছু নাই। এবং
কেউ যদি তদবির করতে আসে না, ওরে আগে ধরতে হবে, ঘাড়ের মধ্যে ধরতে হবে। হ্যাঁ, ঘাড়ের মধ্যে ধরতে হবে। আরেকটা কথা বইলা ভিডিওটা শেষ করে দেবো, বেশি লম্বা করুন না। আপনারা সবাই কথা শুনবেন, যে আমার কথা যেমন শুনতেছেন, অন্য অন্য ইউটিউবারদের এবং বুদ্ধিজীবীদের যারা বিশ্লেষক, যারা খুব মাথায় ব্রেন পণ্ডিত, সবাই যা বলে সব শুনবেন, কিন্তু বিশ্বাস অবিশ্বাস আপনার কাছে। আমরা কিন্তু একটা ব্যাপারে অনেক রকম ব্যাখ্যা দেই, কিন্তু বোঝার জন্য আপনি নিজের ব্রেন খাটাইবেন ভাই। অন্যের কথা মাথায় নিয়ে বুঝছেন আতঙ্কিত হবেন না। আতঙ্ক ছড়ানো হচ্ছে তো ভাই, আতঙ্ক ছড়ানো হচ্ছে, খুব কায়দা কানুন কইরা আতঙ্ক ছড়ানো হচ্ছে। আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপট এবং দেশকে নিয়ে। বিশেষ করে এখানে দেশের মধ্যে যে অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে, মানে আমাদের দেশটাকে শান্ত করার জন্য কী কী পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং এই অস্থিতিশীল পরিবেশের জন্য যে মানে বিভিন্ন কার্যক্রমগুলো চলতেছে, এইসব নিয়েই কিন্তু অনেক আলোচনা হয়, সমালোচনা হয়। অন্যদিকে শেখ হাসিনাকে নিয়েও অনেক কথা উঠে, যে শেখ হাসিনার কপাল খুলেছে, শেখ হাসিনার সেই অনেক কিছু কিন্তু হচ্ছে। দর্শক শ্রোতা, এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এইখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি, এটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। এবং আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে যাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।